পরিবর্তিত হয়ে তার সামনে দাঁড়ালো। তারা মানুষের আকৃতি নিল না, শুধু অন্ধকারে সর্পিল আবরণের মতো ওড়ে। বাতাস এখন একেবারে বরফ, শ্বাসবাষ্প হয়ে উঠে যাচ্ছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, গা ছমছমে রাত আর এক কাপ চা, সাথে যদি থাকে এক চমৎকার ভূতের গল্প, তবে মন্দ হয় না। হাড় হিম করা সব নতুন নতুন ভৌতিক কাহিনী নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। চলুন তাহলে আজ শোনা যাক এক নতুন হাড় হিম করা ভূতের গল্প। আলোর শেষ রেখাটি পশ্চিম আকাশ থেকে নিভে আসছিল। রোহিত, সমীর এবং মিতালির উৎসাহ দেখে দাদিমার চোখে জমে উঠল কালো মেঘ। তিনি বারান্দার খুঁটিতে হেলান দিয়ে বসেছিলেন, যেন সেই খুঁটি তাকে ধরে রেখেছে এই বৃদ্ধা বয়সে। ওই পুকুরের নাম জিন পুকুর। দাদিমার কণ্ঠে ছিল শুকনো পাতা উড়িয়ে নিয়ে যাওয়ার হালকা শব্দ। নামটা শুধু কিন্তু নামই নয়, সতর্ক বার্তা। মিতালি কৌতূহলে এগিয়ে এলো। কেন দাদিমা, কি হয়েছিল সেখানে? দাদিমা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ যেন অতীতের কোনো গহীন কুয়োর দিকে তাকালো। অনেক কাল আগের কথা। এক যুবক অহংকারে ভরা পুকুরে স্নান করতে নেমেছিল দুপুর রোদে। জল তাকে টেনে নিয়েছিল নিজের গভীরে। 3 দিন পর দেহ ভেসে উঠেছিল ঠিকই, কিন্তু চোখ দুটা যেন বরফ জমে গেছিল। ওই জল কখনো কেউ ছুঁয়ে দেখেনি। তিনি 3 তরুণের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বললেন, সন্ধ্যার পর সেখানে কোনো জীবের আওয়াজ পাওয়া যায় না, পাখি ডাকে না, পোকা ডাকে না, শুধু জল নিজের সঙ্গে কথা বলে। যেও না। রোহিত হেসে উড়িয়ে দিল। এই পুরনো সব কী সব দাদিমা, কী সব বলছো? কিন্তু দাদিমার চোখে যে আতঙ্ক ছিল তা ছায়ার মতো লেগে রইল বারান্দার মেঝেতে। পরদিন দুপুর রোহিতের বাড়ির উঠোনে রোদ পড়েছে। 3 বন্ধু মিলে পিকনিকের ঝুড়ি গোছাচ্ছে। দাদিমার গল্পটা শুনলে শরীর ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, বলল রোহিত, এক টুকরো কাগজে মোড়া চপে কামড় দিতে দিতে। এত সুন্দর জায়গা, জলের ধারে, আর আমরা আড্ডা দেবো না? হবে না, হবে না। হ্যাঁ। সমীর 1 প্লেট স্যান্ডউইচ সাজাতে সাজাতে বলল, আচ্ছা, কথা তো ঠিক, কিন্তু সেই যে বললেন সন্ধ্যের পর কোনো আওয়াজ নেই, একটু অদ্ভুত না? অদ্ভুত? রোহিত উঠে দাঁড়ালো। আরে অদ্ভুত বলেই তো যাওয়া দরকার। জীবনটা শুধু বইয়ের গল্প পড়ে নিরাপদে কাটালে হয়, একটু রোমাঞ্চ চাইতো নাকি? মিতালি একটি থলে থেকে আপেল বের করে মুছতে মুছতে যোগ দিল দলে। আমিও বলি, যাওয়া যাক। এত ভয় দেখানো গল্প, এর পেছনে সত্যিই কিছু থাকলে কি এত সহজে বলতে পারতো? লোককথার কাজ তো ভয় দেখানোই। তারা হাসল, ঠাট্টা করল। দাদিমার সতর্কবাণীকে তাদের যৌবনের দাপটে মারিয়ে দিল। ঝুড়ি ভরে নিল পাউরুটি, আচার, বোতলবন্দি জল আর একরাশ নির্ভীকতা। শুধু সমীরের হাসির নিচে এক টুকরো সংশয় ধূপ ছায়ার মতো জ্বলতে থাকল। কিন্তু বন্ধুরা যখন এগিয়ে যায়, সেও পা বাড়ালো। পেছনে ফেলে এলো দিদিমার উদ্বিগ্ন দৃষ্টি, যে দৃষ্টি জানালার শিকে আটকে থেকে বলেছিল, ফিরে আসো। সাইকেলের চাকায় লাগাম হারা সকাল। রোহিত সামনে, তার পেছনে বাঁধা পিকনিকের ঝুড়ি। সমীর আর মিতালি পাশাপাশি। গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে তারা যখন মাঠের মুখে পৌঁছালো, প্রকৃতি যেন রূপ বদল করতে শুরু করল। আশেপাশের সবুজ যেন ক্রমশ গাঢ় নিবিড় হয়ে উঠেছে। পরিচিত গাছপালায় জায়গা নিচ্ছে অচেনা লতাগুল্ম। রাস্তার পাশের খালে টলটলে জল, কিন্তু তার ধারে কোনো ব্যাঙ ডাকে না। মিতালি প্রথমে টের পেল এই নিঃশব্দতা। এখানে কেমন যেন চুপচাপ। সে বলল বটে, তবে নিজের কণ্ঠস্বরই যেন অস্বস্তিকর মনে হলো তার। আরে মাঠের মধ্যে এলেই তো একটু শান্তি থাকে নাকি? রোহিত বলল হালকা চালে, কিন্তু তার চোখও
একপাশের আমবাগানের দিকে যেন আটকে গেল। ছায়াগুলো দাঁড়িয়েছিল নিটল স্থির, পাতায় কোনো দোল ছিল না, যেন সব কিছু শ্বাসরুদ্ধ করে আছে। সমীর পেছনে ফিরে দেখল গ্রামের বাড়িগুলো এখন দূরের এক ঝাপসা ছবি। সামনে শুধু ধূসর মাটির পথ আর সবুজের এক অস্বস্তিকর দীর্ঘশ্বাস। হাওয়া বইল হঠাৎ, ঠান্ডা, শরীরে কাঁটা ধরিয়ে দেওয়া। সে তার সাইকেলের স্পিড কমিয়ে আনল। তাদের উৎসাহের মাঝে এবার প্রথমবারের মতো এক ফাঁকা জায়গা তৈরি হলো, এক টুকরো সংশয়, যে সংশয় পথের ধুলোয় মিলিয়ে যাওয়ার কথা ছিল না। পথটা হঠাৎই শেষ হয়ে গেল এক জলাশয়ের কাছে, জিনপুকুর। প্রথম দর্শনেই বোঝা যায় না কেন এই পুকুরের সঙ্গে অন্য জলাশয়ের তফাৎ। জল একদম কাচের মতো স্বচ্ছ, নীল নয়, সবুজ নয়, কালোও নয়, যেন স্বচ্ছ সীসা জমে আছে। পারে বড় বড় বট আর কদম গাছ, কিন্তু তাদের ছায়াগুলো যেন জলেতেই গভীরতর ঘনীভূত। আকাশের প্রতিবিম্ব নেই তাতে, শুধু নিজস্ব এক গহীন অন্ধকার। বাহ! মিতালি বলে উঠল, কিন্তু সেই বাহবার মধ্যে বিস্ময় কম ছিল, কিন্তু বিহবলতা ছিল বেশি। কত নির্জন, কত শান্ত। শান্তি নয়, এটা ছিল নিশ্চলতা, জীবজগৎ থেকে ছেঁটে আনা এক টুকরো স্থান। সমীর পুকুরের ধারে গিয়ে দাঁড়াতেই পা পিছলে গেল। মাটি ভিজে ঠান্ডা, যেন এই ভেজাটা উপরের দিক থেকে নয়, ভূগর্ভ থেকে উঠে আসা। সে সোজা হয়ে দাঁড়িয়ে পুকুরের ওপর চোখ বোলালো। এপার থেকে ওপার সবই দেখা যায়, তবু কেন মনে হয় এই স্বচ্ছ জলের নিচেই লুকিয়ে আছে সবকিছু। রোহিত সাইকেল ঠেকিয়ে হাঁপ ছাড়ল। দেখলি তো, ভয় পাবার কি আছে এখানে, দারুণ জায়গা। কিন্তু তার সেই জোরালো কথার আওয়াজও পুকুরের জল যেন শুষে নিল, কোনো প্রতিধ্বনি ছাড়াই। তার পাশে নিস্তব্ধতা যখন এক স্পষ্ট মূর্ত শব্দ হয়ে এক টুকরো চেকাট কাঁথা পাড়ে বেছানো হলো। মিতালি সাজিয়ে রাখল খাবারের প্লেট। রোহিত পেটের ঝুড়ি থেকে বের করল আচারের বয়াম, পাউরুটি, সেদ্ধ ডিম। দেখ, একদম পারফেক্ট জায়গায়, সে বলে হাসল। কিন্তু তার হাসিতে আজকে একটা জোর করা উৎসাহ লেগে আছে। খাবার শুরু হলো, কথা শুরু হলো। সমীর প্রথমে চুপচাপ ছিল, তারপর সে বলেই ফেলল, একটা বিষয় বলি, গত 10 মিনিটে একটা পাখির ডাক শুনেছিস? সত্যিই তো, একটা পাতার মর্মর শব্দ পর্যন্ত নেই, দূরের গ্রামের কোনো আওয়াজ নেই, শুধু তাদের কণ্ঠস্বর ফিরে আসে যেন ফাঁকা দেওয়ালে ধাক্কা খেয়ে। আরে নির্জনতাই তো চাই রে ভাই। রোহিত একটা স্যান্ডউইচ নিয়ে বলল, চিড়িয়াখানায় পিকনিক করতে আসেনি তো? মিতালি গল্প বলতে শুরু করলো কলেজের মজার ঘটনা, কিন্তু গল্পের মাঝেই হঠাৎ থেমে যায়। বারবার তার চোখ যেন অনিচ্ছায় ছুটে আসে ওই নিশ্চল কালো পানির দিকে। হাওয়া একটুও বইছে না, তবু গাছের ডগাগুলো মাঝে মাঝে এক অদৃশ্য শিহরণে কেঁপে উঠছে। রোদ মেঘে ঢাকা পড়েছে, আলো এখন ছাই রঙা। সমীরের হাতের স্যান্ডউইচটা অর্ধেক খাওয়া রয়ে গেল। সে খাবারের স্বাদ পাচ্ছে না, স্বাদ কেড়ে নিয়েছে পুকুর পাড়ের এই ভারী শব্দহীন বাতাস। খাবার শেষ। রোহিত ফোনে গান চালাতে গিয়ে দেখল নেটওয়ার্ক নেই, বারবার নো সিগন্যাল। হঠাৎ তার ব্লুটুথ স্পিকারের তীব্র স্ট্যাটিকের শব্দ ভেসে এলো। কেউ যেন ফিসফিস করছে রেডিওর ফ্রিকোয়েন্সি জুড়ে। সে স্পিকারটা বন্ধ করে দিল। মিতালি বলল, চলো একটা ছবি তোলা যাক, পুকুর পাড়ে দাঁড়াই। সে উঠে দাঁড়াতেই সবাই স্পষ্ট দেখতে পেল পুকুরের ঠিক মাঝখানের জল একটু নড়ে উঠল। ঢেউ, কিন্তু হাওয়া তো একদম নেই। একটা গোলাকার ছোট ঢেউ যেন নিচ থেকে কিছুটা উপরে এলো বা নিঃশ্বাস ফেলল। তারা নিথর দাঁড়িয়ে রইল। সমীরের গলা শুকিয়ে কাঠ। কেউ কিছু দেখলি? সে জিজ্ঞেস করল ধীর করে। মাছ হবে, রোহিত কথাটা বলল, কিন্তু তার কণ্ঠে আগের আর জোর নেই। বড় মাছ হলে তো এভাবেই মানে। তার কথা শেষ হওয়ার আগেই জলের ধারে মিতালির পায়ের কয়েক হাত দূরে জল থেকে একটা ফেনিন বুদবুদ উঠল এবং ফুটল পাপ শব্দে। তারপর আর একটা, ঠিক যেন কেউ ডুবে আছে আর শেষ অবধি অবশিষ্ট নিঃশ্বাসটা ছাড়ছে। বুদবুদগুলো বাতাসে মিলিয়ে যাওয়ার সময় এক ঝাঁঝালো পচা জলের গন্ধ ভেসে এলো। মাত্র কয়েক সেকেন্ডের জন্য, আবার চলে গেল।
সেই গন্ধের পর চারপাশের নিস্তব্ধতা আরও ভারী, আরও সজাগ মনে হতে লাগল। দুপুরের ছাইরঙা আলো গলিয়ে আসন্ন সন্ধ্যা একটা হলুদ ধূসর প্রলেপ দিল চারপাশে। আকাশে কাঁচের মতো স্বচ্ছ মেঘ জমা হচ্ছিল, কিন্তু সূর্য ডোবার কোনো দৃশ্য ছিল না, শুধু আলো কম ছিল, যেন কারোর অদৃশ্য হাতে আলোর নব ঘুরিয়ে দেওয়া হয়েছে। মিতালি কাঁথা গুটিয়ে নেওয়ার প্রস্তাব দিল। এখনই ফিরলে ভালো হয় না? তার কণ্ঠের হালকা কম্পন স্পষ্ট শোনা যাচ্ছিল। দাদিমা যে বলেছিলেন সন্ধ্যার পর। আরে সন্ধ্যা এখনো হয়নি, রোহিত কেটে বলল, কিন্তু নিজেই পুকুরের দিকে তাকিয়ে থেকে বসে পড়ল। তার মুখের সেই ঔদ্ধত্য ঢাকা পড়তে শুরু করেছে ভিন্ন এক আবেশে। সে জানে তারা সীমা অতিক্রম করছে, কিন্তু ফিরতে এখন লজ্জা বোধ করছে। সমীর উঠে দাঁড়িয়ে পুকুরের জল পর্যবেক্ষণ করতে লাগল। জল এখন আর স্বচ্ছ নেই। সকালে যে জল ছিল শীষের মতো, এখন তা ঘন হয়ে উঠেছে কালি জলের মতো। তার ভেতর থেকে কোনো প্রতিবিম্ব ফিরে আসছে না। গাছ, আকাশ, তাদের মুখ, কিছুরই ছায়া নেই। পুকুর যেন নিজস্ব অন্ধকার সৃষ্টি করছে, যা ক্রমশ গিলে ফেলছে পাড়ের সবকিছু। শীতল হাওয়া বইতে শুরু করল, কিন্তু সেটা ছিল স্বাভাবিক সন্ধ্যার শীতলতা নয়। এ ছিল আর্দ্র, ভারী, ঠান্ডা, যা কাপড় ভেদ করে হাড়ের মধ্যে প্রবেশ করে। একটি বাদুড় নিঃশব্দে উড়ে গেল মাথার ওপর দিয়ে, কিন্তু তারও কোনো শব্দ ছিল না। এই নিঃশব্দতাই ছিল এখন সবচেয়ে ভয়ঙ্কর শব্দ। পুকুরের ওপারে ঘন হয়ে ওঠা অন্ধকারের মধ্যে প্রথম শব্দটা এলো, খুব মৃদু। জলের উপর দিয়ে কিসের যেন ছুটে চলবার শব্দ। কেউ যেন ভিজে কাপড় টেনে নিয়ে হেঁটে যাচ্ছে। তিনজনই একসাথে মুখ ফিরিয়ে তাকালো, কিন্তু কিছু নেই, শুধু অন্ধকার। মিতালি নিজের হাত চেপে ধরল। চলো, এবার সত্যিই চলো। তার কথা শেষ না হতেই পুকুরের ঠিক মাঝখান থেকে একটা ডাক এলো। মানুষের ডাক নয়, আবার পশুর চিৎকারও নয়। গলার জল আটকে থাকা কোনো প্রাণীর চিৎকারের মতো, কিন্তু সুরটা ছিল তার নাম ধরে। রোহিত। ডাকটা এতটাই স্পষ্ট যে রোহিত সোজা হয়ে বসে পড়ল, চোখ কপালে তোলা। সে নিজের কানে অবিশ্বাস করল। সমীর আঙুল দিয়ে পুকুরের দিক দেখিয়ে কথা বলতে পারল না। সেখানে জলের উপর একটা সাদা ধোঁয়াটে আভাস ভেসে উঠল, মানুষের করণের মতো, কিন্তু অস্বাভাবিক লম্বা, বিকৃত। সেটা 1 সেকেন্ড ছিল, তারপরেই জলে মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। তারপরেই জল ফুঁসে উঠল পুকুরের এপার থেকে ওপার পর্যন্ত। নীরবতা ভেঙে একটা ফিসফিসানি ভেসে এলো, যেন পানির নিচ থেকে উঠে আসা শত শত কণ্ঠ একসাথে বলছে, এসো, পানিতে এসো। সমীর চিৎকার করে দৌড় দিল। ওরে দৌড়া রে! সমীরের চিৎকারের শব্দটা যেন বাতাসে কাঁটা হয়ে বিঁধে রইল। তারা দৌড়াতে শুরু করবে, ঠিক তখনই পেছন থেকে একটা কর্কশ রুদ্ধশ্বাস কণ্ঠস্বর ভেসে এলো। থাম, আর এক পা নড়িস না। তারা থমকে দাঁড়িয়ে পেছন ফিরে দেখল, পুকুরের পাড়ের গাঢ় অন্ধকার থেকে এক হাতে লাঠি ঠেকিয়ে আর এক হাতে রুদ্রাক্ষের মালা ধরে বেরিয়ে এলেন দাদিমা। তার মুখমণ্ডল রোদে পোড়া, কিন্তু এখন তা ম্লান, ভয় এবং তীব্র দৃঢ়তায় কঠিন। তার শাড়ির আঁচল কাঁপছিল, কিন্তু দৃষ্টি ছিল স্থির পুকুরের সেই ফেনিল জলরাশির দিকে। তোরা করলি? দাদিমা কণ্ঠস্বর কর্কশ, তাতে রাগ নয়, এক গভীর বেদনা। শুনলি না কেন? এই পানিতে নামতে নেই, এর পারে বসতে নেই। এ জল নয়, এ এক জিনের শ্বাস। তিনি লাঠি বাড়িয়ে 3 তরুণকে পেছনে সরাতে লাগলেন। নিজে এগিয়ে দাঁড়ালেন তাদেরও পুকুরের মাঝখানে। তার দেহে যেন আগুনের লেলিহান শিকা, প্রবল প্রতিবাদ। তিনি ফিসফিসিয়ে বললেন, কিছু অভিশাপ, তার মূল্য শুধু অমান্যকারী দেয় না, অনেক সময় দিতে হয় রক্ষাকারীকেও। রোহিত এবার মুখ খুলল। দাদিমা, আমরা... চুপ। দাদিমা হুকুম দিলেন। তার চোখ দুটো জলজল করছে। এখন কোনো কথা নয়, আমার পিছনে সরে দাঁড়া।
যাকে ডেকেছিস সে আসছে। দাদিমার শেষ কথাটি যেন ছুরি দিয়ে কেটে দিল শেষ আশার সুতো। পুকুরের জল উত্তাল হয়ে উঠল, কিন্তু কোনো ঢেউয়ে নয়। জল যেন নিচ থেকে উথলে উঠছে, গাঢ় কৃষ্ণবর্ণ, আঠালো তেলের মতো। সেই উথলে ওঠা জল স্তম্ভের আকার নিতে শুরু করল। স্তম্ভের মাথা থেকে গলার অংশ বেরিয়ে এলো, তারপর কাঁধ, বাহু। রূপটা যেন মানুষেরই, কিন্তু আঁকা বাঁকা, অস্বাভাবিক লম্বা। গায়ের রং ছিল মলিন সাদা, যেন দীর্ঘদিন জলতলে পচে থাকা কাপড়। মুখমণ্ডল ছিল অস্পষ্ট, শুধু দুই গভীর গহ্বর। যেখানে চোখ হওয়ার কথা, সেখান থেকে ঝরে পড়ছিল এক বিষণ্ণ অমানুষী কাতরতা। কিন্তু তার হাতের আঙুলগুলো ছিল স্পষ্ট দীর্ঘ, নখগুলো কালো ও বাঁকানো। জিন সম্পূর্ণরূপে দাঁড়ালো। তার উচ্চতা দুজন মানুষের সমান। চারপাশের বাতাস হিমশীতল হয়ে গেল, যেন শ্বাস নিলে ফুসফুসে বরফের সূচ ফুটবে। সে নড়ল না, শুধু সেই চোখ দুটো ফিরিয়ে দাদিমার দিকে রাখল। তারপর তার বাঁকানো গলা থেকে একটু আওয়াজ বের হলো। শব্দটা ছিল কাকের কর্কশ ডাক আর মানুষের কান্নার মিশ্রণ, কিন্তু শব্দগুলো স্পষ্ট বাংলায়। তুমি আগে বাধা দিও না, এরা আমাকে ডেকেছে। মিতালি ধপ করে বসে পড়ল। সমীর জড়সড়। রোহিতের মুখ দিয়ে এবার কোনো বাক্য বের হলো না। শুধু সে দেখল দাদিমার মুখের দৃঢ়তা আরও শান দিয়ে উঠছে, যেন ইস্পাতের ফলা। জিনের কথা শেষ হবার সাথে সাথেই পুকুরের জল থেকে আরও দুটো কালো আঠালো স্তম্ভ উত্থিত হয়ে তার সামনে দাঁড়ালো। তারা মানুষের আকৃতি নিল না, শুধু অন্ধকারে সর্পিল আবরণের মতো ওড়ে। বাতাস এখন একেবারে বরফ, শ্বাসবাষ্প হয়ে উঠে যাচ্ছে। পেছনে যাও, গাছের আড়ালে। দাদিমা চিৎকার করে বললেন, কিন্তু তার কণ্ঠস্বর সেই বরফের কাটা বাতাসে টুকরো টুকরো হয়ে ভেসে গেল। একটি কালো স্তম্ভ বাজের মতো ছুটে এলো মিতালির দিকে। সমীর ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে একপাশে সরালো। তারা দুজনেই মাটিতে পড়ে গেল, শ্বাস আটকে আসবার উপক্রম। অন্ধকার স্তম্ভটি ঠিক যেখানে মিতালি দাঁড়িয়েছিল, সেই মাটি স্পর্শ করতেই তা কালো হয়ে পুড়ে গেল। এক ভস্মীল গন্ধ ছড়ালো। দ্বিতীয় স্তম্ভটি লক্ষ্য করল রোহিতকে, কিন্তু সে পিছু উঠতে লাগলো। পা যেন ভারী সীসার তৈরি। সে চোখ বন্ধ করল, নিজেকে শেষ ভেবেই। ঠিক তখন দাদিমা তার লাঠি ওপরে তুলে ধরে এক অদ্ভুত সুরে গান গাইতে শুরু করলেন, পুরনো ভাঙা ভাষার এক মন্ত্র। লাঠির মাথা থেকে একটা ক্ষীণ সোনালি আভা ছড়িয়ে পড়ল। সেই আভা স্পষ্ট করতেই কালো স্তম্ভটি যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে পিছু হটল, পানিতে মিশে গেল। কিন্তু জিন এখনো স্থির দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে দাদিমার দিকে হাত বাড়ালো। তার আঙুল থেকে ঝরে পড়া জল মাটিতে পড়তেই শীষ দেয়, ধোঁয়া ওঠে। সে বলল, পুরনো মন্ত্র আমাকে থামাতে পারবে না, শুধু সময় নেবে, আর আমার সময় অসীম। দাদিমার চোখে কোনো ভয় নেই, আছে এক গভীর দুঃসহ দায়িত্ববোধের চলন। তিনি রোহিতের দিকে না তাকিয়েই বললেন, শোন, শোন রে, তোরা ভয় পাস না, ভয় হলো মৃত্যু। তিনি তার রুদ্রাক্ষের মালাটি খুলে নিলেন। দানাগুলো একে একে ভেঙে তিনি মাটিতে একটি বৃত্ত আঁকতে শুরু করলেন, নিজেও জিনের মাঝখানে। প্রতিটি দানা পড়তেই মাটি থেকে একটি ঝাঁকুনি উঠল, যেন পৃথিবী নিঃশ্বাস নিল। বৃত্ত সম্পূর্ণ হতেই একটি ক্ষীণ রৌপ্যের মতো ঝিলিক উঠল তা থেকে, একটা অদৃশ্য দেওয়াল তৈরি করল। জিন এবার অস্বস্তি বোধ করল। সে আরও এগিয়ে এলো, কিন্তু সেই রৌপ্য আলোর দেওয়াল তাকে সরাসরি স্পর্শ করতে দিল না। সে ক্রোধে থরথর করে কাঁপতে থাকল। তার চারপাশের বাতাসে বিদ্যুতের মতো সাদা চমক ভেসে বেড়াতে লাগল। দাদিমা এবার চোখ বন্ধ করলেন। গভীর স্তব্ধ হয়ে তিনি মন্ত্রপাঠ করতে লাগলেন। এবারের মন্ত্র আগেরটার চেয়েও প্রাচীন। শব্দগুলো যেন পাথরে খোদাই করা। তার কণ্ঠ থেকে বেরিয়ে সেই শব্দগুলো বাতাসে মূর্ত হয়ে সোনালি অক্ষরে চলে উঠতে লাগল। তারা ঘুরতে ঘুরতে জিনকে চারিদিক থেকে ঘিরে ফেলল। জিন যন্ত্রণায় মুখ বিকৃত করল। সে গর্জন তুলল, না, আমাকে বন্দি করবে না। সে নিজের দেহ থেকে বিষাক্ত কালো ধোঁয়া বের করতে লাগলো।
যা সোনালি অক্ষরগুলোকে গ্রাস করবার চেষ্টা করছিল। এক ভয়াবহ নীরব টানাটানি শুরু হলো আলো এবং অন্ধকারের। মিতালি আর সমীর গাছের আড়াল থেকে কাঁপতে কাঁপতে দেখছিল। রোহিত বুঝতে পারল দাদিমা জিততে পারছেন না। মন্ত্রশক্তি বাড়ানোর জন্য তার দরকার আরও কিছু। সোনালি অক্ষর আর কালো ধোঁয়ার লড়াইয়ের স্থিরতা নেমে এলো। দাদিমার কপালে বিন্দু বিন্দু ঘাম, তার শ্বাস ঘন হয়ে আসছে। মন্ত্রের শক্তি সীমিত আর জিনের ক্ষোভ অনন্ত। আলোর বৃত্ত ধীরে ধীরে সংকুচিত হতে লাগলো। কালো ধোঁয়া তা গ্রাস করবার জন্য লেলিহান। রোহিত দেখল দাদিমার চোখ দুটি হঠাৎ খুঁজে ফিরল মাটির দিকে, যেখানে তার ভাঙা রুদ্রাক্ষের দানাগুলো পড়ে আছে। একটি বিশেষ বড় দানার দিকে তার দৃষ্টি আটকালো। তারপর তিনি রোহিতের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল না ভয়, ছিল এক পরিষ্কার নির্দেশ, এক কঠিন সিদ্ধান্ত। তিনি কণ্ঠস্বর নামিয়ে বললেন, মনে রেখো, যেন উপদেশ দিলেন। কিছু বাঁধন ছিঁড়তে রক্ত লাগে, খুব পুরনো রক্ত। বুঝতে পেরে রোহিত চিৎকার করে উঠল, না দাদিমা, করো না। কিন্তু দাদিমা ইতিমধ্যে ফিরে দাঁড়ালেন। তিনি তার লাঠির মাথাটি, যা এখনো ক্ষীণ আলোয় ভাসছিল, সজোরে নিজের হাতের তালুতে বসিয়ে দিলেন। একটি তীক্ষ্ণ শব্দ ভেসে এলো। তারপর তিনি সেই ক্ষতস্থানটি উঁচু করে জিনের দিকে এগিয়ে গেলেন, মন্ত্রের রক্ষাবৃত্ত ভেদ করে। লাল ফোঁটা মাটিতে পড়তেই সব কিছু যেন থমকে গেল। কালো ধোঁয়া সরে গেল। জিন স্থির হয়ে দাঁড়ালো। তার চোখ দুটি আটকে গেল সেই রক্তের দিকে। রক্ত যেন আগুনের মতো জ্বলছিল আলোর ছটায়। দাদিমা সরাসরি জিনের সামনে গিয়ে দাঁড়ালো। তোমার ক্ষুধা মেটাতে চাও? তিনি বললেন, তবে নাও, আমার পুরনো রক্ত নাও, কিন্তু ওদের ছেড়ে দাও আমার জীবন দিয়ে, ওদের মুক্তি। তারপর তিনি তার রক্তাক্ত হাতটি জিনের দিকে বাড়িয়ে দিলেন। একটি নিস্তব্ধতা নেমে এলো, যেটা আগের সব নীরবতাকেও অন্ধকার মনে করল। জিন নড়ল না। তার দেহের কালো ধোঁয়া মিলিয়ে যেতে লাগলো। সেই মলিন সাদা রূপটাও স্বচ্ছ হতে শুরু করলো, যেন পুকুরের জলে মিশে যাচ্ছে। সে দাদিমার রক্তমাখা হাতের দিকে তাকিয়ে রইল। তার মুখের অমানুষী বিকৃতি মিলিয়ে গিয়ে কিছুক্ষণের জন্য এক অদ্ভুত মানবিক বেদনার রেখা ফুটে উঠল। সে যেন স্মরণ করল শতাব্দী প্রাচীন এক যন্ত্রণা, এক বন্ধন। তোমার রক্ত। জিনের কণ্ঠস্বর এবার আগের মতো কর্কশ ছিল না, ছিল ভেঙে পড়া, ক্লান্ত। পুরনো শপথের রক্ত, বন্ধন ভাঙে শুধু এর দ্বারাই। তার দেহ থেকে শেষ কালো রশ্মিগুলো বেরিয়ে দাদিমার হাতের রক্তে শোষিত হয়ে গেল। জিনের দেহ আলগা হতে লাগলো, জলে পরিণত হতে লাগলো। সে শেষবারের মতো দাদিমার দিকে তাকালো, যেন কৃতজ্ঞতা আর মুক্তির এক জটিল ভার। আমি মুক্ত। ক্ষীণ এক ফিসফিসানি ভেসে এলো। তুমি আমাকে মুক্ত করলে। তারপরই সে সম্পূর্ণরূপে জলে পরিণত হয়ে পুকুরের জলের সাথে মিশে গেল। সঙ্গে সঙ্গে পুকুরের জলও তার কালিমা হারালো। স্বচ্ছ নিস্তরঙ্গ নীল জলে পরিণত হলো সে। চারপাশের বাতাসে হিমশীতল ভাব কাটল। একটি পাখির ডাক দূর থেকে ভেসে এলো, কিন্তু দাদিমা সেখানে দাঁড়িয়েই রইলেন। তার হাত এখনো উঁচু। ধীরে ধীরে তার চোখের আলো নিভে আসতে লাগলো। নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেন। ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। শেষবারের মতো তার নাতি নাতনিদের দিকে এক কোমল দৃষ্টিতে তাকিয়ে। তার মুখে ছিল এক গভীর শান্তি, এক ভার মুক্তির হাসি। তারপর নিঃশব্দে তিনি চোখ বন্ধ করলেন। রোহিত, সমীর আর মিতালি নিথর দাঁড়িয়ে এই চূড়ান্ত বলিদান উপলব্ধি করতে পারছিল না। যেখানে ভয়ের অস্তিত্ব ছিল, সেখানে এখন খালি একটি স্তব্ধ পবিত্র শূন্যতা। ভোরের প্রথম আলোয় জিনপুকুর যেন নতুন জন্ম নিল। জল ঠিকরে পড়ছিল নির্মল নীলতায়। পাড়ের গাছগুলোতে ফিরে এসেছিল পাখির কাকলি, কিন্তু সেই সুন্দর দৃশ্যের মাঝে তিনটি হৃদয় ধ্বংসস্তূপ। রোহিত, সমীর আর মিতালি নিথর দাঁড়িয়েছিল দাদিমার নিথর দেহের পাশে। কান্না আসছিল না চোখে। শোক তখনও বরফ হয়ে গলা চেপে ধরে আছে। গ্রামের লোকজন এসে দাদিমার দেহ তুলে নিল। তাদের মুখে কোনো অভিযোগ ছিল না,
শুধু এক গভীর বোঝা পড়ার দুঃখ, যেন তারা জানতই এই দিনটি আসবে। রোহিত পুকুরের দিকে তাকালো। এখন সেখানে তার নিজের প্রতিবিম্ব সে দেখতে পাচ্ছিল, একটি ভেঙে পড়া শূন্য মুখ। সে বুঝতে পারল দাদিমা শুধু তাদের প্রাণই বাঁচায়নি, সে বাঁচিয়েছে তাদের আত্মাকে এক চিরস্থায়ী অভিশাপ থেকে। সে যে ভয়কে উড়িয়ে দিয়েছিল সেই ভয়ে ফিরে এসেছে। তখনকার ভয় নয়, এখনকার ভয় হচ্ছে নিজের অহংকারের চূড়ান্ত মূল্য যে কাউকে জীবন দিয়ে শোধ করতে হয়, সেটাই। সমীর আর মিতালির কাঁধে হাত রেখে সে ফিরল। পথটা আগের চেয়ে অনেক দীর্ঘ মনে হলো। তাদের পেছনে পুকুরের জল আবার স্থির, নীরব, কিন্তু তারা জানে সেই নীরবতা এখন থেকে তাদের অন্তরে অনুরিত হবে। প্রতিটি হাসি, প্রতিটি উচ্ছ্বাসের আড়ালে দাদিমার শেষ শিক্ষা ছিল নির্মম। ভয়ের চেয়ে ভয়ঙ্কর হলো অবাধ্যতা, আর তার চেয়েও ভয়ঙ্কর হলো ভুল করবার পর বেঁচে থাকা এবং তা স্মৃতি নিয়ে বেঁচে থাকা। পুকুরের পাড়ে তারা মৃত্যু রেখে এসেছে, আর সাথে রেখে এসেছে নিজেদের সেই নির্ভীক হাস্যময় ছায়াকে, যে ছায়া কখনোই আবার তাদের সঙ্গে ফিরে আসবে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।